শুধু দেখা এবং রপ্ত করার মাধ্যমেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সীমাবদ্ধ থাকতেন না। হিন্দি সিনেমার রাজনৈতিক নেতা নেত্রীর চরিত্রে সমাজে খুন-খারাবি, ঘুষ সহ যত রকমের খল চরিত্র দেখানো হয়, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তা রপ্ত করে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের উপর আবার তা অনুশীলন করেন। আওয়ামী লীগ সভানেত্রীর সাক্ষাৎকার প্রার্থী নেতাকে নিচে বসিয়ে রেখে মতিউর রহমান রিন্টু দোতলায় এসে যখন বলতো, আপনার কেন্দ্রীয় অমুক নেতা আপনার সাথে দেখা করতে চায়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন হিন্দি ফিল্ম দেখছেন, যেই কেন্দ্রীয় নেতা দেখা করতে চান শুনলেন অমনি দূর দূর খেদাও খেদাও বলে উঠতেন। অগত্যা মতিউর রহমান রিন্টু নিচে এসে কেন্দ্রীয় নেতাকে বলতো, লিডার আপনি বাসায় আছেন না? নেত্রী দরজা বন্ধ করে রেখেছেন। কয়েকবার দরজায় টোকা দেওয়ার পরও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আপনি বাসায় আছেন না লিডার? নেত্রী দরজা খুললেই আপনাকে বাসায় ফোন করে দেব। ফোন করার পর আপনি চলে আসবেন। এভাবে কৌশল করে নেতাদের বিদায় করা হতো। নেতারাও বুঝতো যে নেত্রীর কাছে তাদের কোনো মূল্য নেই। নেতারাও বলতো, ঠিক আছে ঠিক আছে, নেত্রী উঠলেই আমাকে ফোন করে দিও, আমি বাসায় আছি। ফোন যে আর যাবে না এটাও নেতারা বুঝতো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পোষ্য আত্মীয় থাকতে কেন তা নেতারা মতিউর রহমান রিন্টুর কাছে আসতো? কারণ অতীতের অভিজ্ঞতা থেকে নেতারা জানতেন, পোষ্য আত্মীয়দের কাছে গেলে নির্ঘাত অপমান অপদস্থ হওয়া ছাড়া অন্য কিছু হওয়া ভাগ্যে নেই। শুধু পোষ্য আত্মীয়তারাই নয়, বেতনভুক্ত চাকর বাকরের কাছে গেলেও একই অবস্থা। তাই নেতারা মতিউর রহমান রিন্টুর কাছে আসতেন শুধু এই ভরসায় যে সভানেত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে না পারলেও অন্তত অপমান অপদস্থ হতে হবে না। নেতাদের এই অপমান অপদস্থ হওয়ার পেছনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অবদানই সবচেয়ে বেশি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বয়ং নিজে নেতাদের দূর দূর করতেন, অপমান অপদস্থ করতেন বলেই তার পোষ্য আত্মীয় ও চাকর বাকরেরাও তাই করতেন। মতিউর রহমান রিন্টু ও মিসেস মতিউর রহমান রিন্টু ছাড়া বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশেপাশে একজনও ভদ্রলোক ছিল না। চরম অভদ্র এবং নিতান্তই ছোট লোকের সন্তান। ছোট লোক দ্বারা শেখ হাসিনা পরিবেষ্টিত থাকতেন এবং এখনও আছেন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, অজস্র ছোট লোকের সন্তান ছোট লোকদের অভদ্র ছোট লোকে আচার আচরণ সম্পর্কে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জানতেন না তা নয়, তিনি সবই জানতেন। শুধু জানতেনই না, জেনে শুনেই এদের অসভ্য অভদ্র ছোট লোকে আচার আচরণকে তিনি রীতিমতো প্রশ্রয় দিতেন। এরা এতই অসভ্য অভদ্র ছোট লোক যে এরা কখনোই মানুষকে সালাম দিত না, বরং কেউ এদের সালাম দিলে এরা সালামও নিত না। আওয়ামী লীগের উপদেষ্টাদের ভাগ্যে একই আচার আচরণ প্রযোজ্য ছিল। কোনো উপদেষ্টা কখনো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে গেলে দূর দূর উপদ্রব খেদাও বলে তিনি তাদের বিদায় করতেন। কুত্তার জাত। মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমান এলজিআরডি মন্ত্রী জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান 1992 সালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে জৈনব মহিলার নাম উল্লেখ করে বললেন, নেত্রী, ওর নামে অনেক স্ক্যান্ডাল আছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সঙ্গে সঙ্গে বললেন, কি বেশ্যা? এই তো কুত্তার জাতকে তো বেশ্যা দিয়েই নেতৃত্ব দেওয়াবো। আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মুখে এই কথা শোনার পর আইভি রহমান থ হয়ে যান, আরেকটি কথাও না বাড়িয়ে বিদায় নেন। জিল্লুর রহমান জেনারেল সেক্রেটারি। ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে বসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ হাফিজুর রহমান টোকন, শেখ মারুফ এবং আরও কয়েকজন গল্প করছে। আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলে কাকে জেনারেল সেক্রেটারি করা যায় কথা উঠলে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, সাজেদা চৌধুরী মেয়ে মানুষ, তাকে জেনারেল সেক্রেটারি রাখা চলে না। তোমরা এমন একজন পুরুষের নাম বলো যে শুধু নামেই পুরুষ,
কিন্তু কাজে কর্মে মেয়ে মানুষের চেয়েও ল্যাবেন্ডিশ। পুরুষ চরিত্রের কোনো পুরুষকে জেনারেল সেক্রেটারি বানানো যাবে না। পুরুষ চরিত্রের কোনো পুরুষকে দলের সেক্রেটারি করলে সে আব্দুর রাজ্জাকের মতো দল ভেঙে ফেলবে। একজন পুরুষকেই দলের সাধারণ সম্পাদক করতে হবে, যে পুরুষ নামে পুরুষ, কাজে পুরুষ নয়। এমন একজন মেরুদণ্ডহীন পুরুষকে দলের সাধারণ সম্পাদক করতে হবে। তোমরা খুঁজে এমন একজনকে বের করো। শেখ হাফিজুর রহমান টোকন বলল, ফুপু, জিল্লুর রহমানকে বানালে কেমন হয়? সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বলেন, ইয়েস, তুমি ঠিক বলেছ, ওই তো সবচাইতে ফিটেস্ট। শেখ মারুফ বলল, না বুবু, জিল্লুর রহমানকে বানানো যাবে না। জিল্লুর রহমান আর তার বউ আইভি রহমান 15ই আগস্টের পর খনি ফারুক ডালিমদের দাওয়াত করে বিরিয়ানি রান্না করে খাইয়েছিল। সুতরাং জিল্লুর রহমানকে তুমি জেনারেল সেক্রেটারি বানাতে পারো না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, হ্যাঁ, একেই আমার দরকার, এই সব দিক থেকে উপযুক্ত। জিল্লুর রহমানকে দলের জেনারেল সেক্রেটারি করলে ভেড়া বানিয়ে রাখা যাবে। এই ভেড়ার গলার রশি না থাকলেও উঠানোর বাইরে যাবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঠিকই কাউন্সিল করে জিল্লুর রহমানকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করলেন। টাকা আর লাশ। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনে দুটি জিনিস ছাড়া আর কোনো কিছুই চেনেননি। জিনিস দুটির একটি হলো অর্থ মানে টাকা পয়সা, আর অন্যটি হলো লাশ মানে মানুষের লাশ। এই দুটি জিনিস ছাড়া তার দলের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং অন্যান্য যারা তার কাছে এসেছেন তাদের কাছে কোনো দিনই তিনি অন্য কোনো কিছুই চাননি। এমনকি 28শে সেপ্টেম্বর তার জন্মদিনে যারা টাকা ছাড়া অন্য কোনো কিছু উপহার নিয়ে আসতেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভর্ৎসনার সাথে তাদের বলতেন, এগুলো আমি নেই না, আমি ক্যাশ চাই, ক্যাশ। নগদ টাকা ছাড়া অন্য উপহার আমি গ্রহণ করি না। 1996 সালের 28শে সেপ্টেম্বর গণভবনে বসেও তিনি একই কথা বলেছেন। অর্থের দাবি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রধান দাবি। আপনি যেই হন না কেন, যেখান থেকেই টাকা নিয়ে আসেন না কেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কথা হচ্ছে তাকে টাকা দিতে হবে। যদি টাকা না দেন তাহলে তার কাছে মানুষ হিসেবেই গণ্য হবেন না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ডান হাতে টাকা দেবেন, ডান হাতের টাকা বাঁ হাতে নেয়ার সঙ্গে সঙ্গে তিনি আপনার কথা বেমালুম ভুলে গিয়ে টাকার জন্য নতুন মক্কেলের দিকে হাত বাড়িয়ে দেবেন। এমনভাবে তিনি টাকা নেবেন যেন তার পিতা শেখ মুজিবুর রহমান আপনার কাছে টাকা রেখেছিলেন। তিনি শেখ হাসিনা পিতার উত্তরাধিকার হিসেবে পিতার টাকাই আপনার কাছ থেকে নিচ্ছেন। টাকা চাই, টাকা দিতেই হবে। চুরি করে টাকা এনেছেন, তাও দিতে হবে। কালোবাজারি বা পাচার করে এনেছেন, তাও দিতে হবে। মানুষ খুন করে টাকা এনেছেন, তাও দিতে হবে। ঘুষ খেয়ে টাকা এনেছেন, তাও দিতে হবে। ঘুষ খেতে এবং ঘুষ দিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জুড়ি মেলা ভার। টাকা না দিলে আপনাকে মুহূর্তের মধ্যে অপমান করে বের করে দিতে পারেন, আবার টাকা দিলেই আপনাকে সমাদর করে মর্যাদা দিয়ে চেয়ারে বসাতে পারেন। একদিন ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে বসে আছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং তার চাচাতো ভাই শেখ হেলাল। এমন সময় বজলুর রহমান জনক ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে এসে বলল, নেত্রী, ইনি একটা অনুষ্ঠান করতে চায়। বজলুর রহমানের কথা শেষ না হতেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রেগে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে আগন্তুক লোকটিকে বললেন, এখানে কি ইত্রামি করতে এসেছেন? বান্দ্রামির আর জায়গা পান না? আপনাকে না বলে দিয়েছি আমি যাব না, আবার এসেছেন বুঝি ফাত্রামি করতে? আপনি কোথাকার কোন আলতু ফালতু লোক তার ঠিক নাই, আর আমি আলতু ফালতু লোকের আলতু ফালতু অনুষ্ঠানে যাব, এটা ভাবলেন কি করে? আমি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, আমার কি কোনো দাম নেই? যান, বেরিয়ে যান। এই লোককে বের করে দাও, এই লোক যেন আর ঢুকতে না পারে। ভদ্রলোক প্রথমে হকচকিয়ে গেলেও নিজেকে কোনো মতে সামলে নিয়ে ধীর পায়ে বেরিয়ে যাচ্ছিলেন। ভদ্রলোক দরজা পর্যন্ত যেতেই শেখ হেলালকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন,
এই লোক চাঁদা দেয় না, আবার চিটাগাংয়ের লোক। এই কথা শুনে ভদ্রলোক ঘুরে দাঁড়িয়ে এনেছি বলে তার প্যান্টের দু পকেট থেকে দুটি 100 টাকার বান্ডিল বের করে এক লাফে শেখ হাসিনার টেবিলের সামনে এসে পড়লেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চিলের মতো ছো মেরে 100 টাকার বান্ডিল দুটি নিজের হাতে নিয়ে ভদ্রলোককে বলতে লাগলেন, বসেন বসেন, এই ওনাকে চা নাস্তা খাওয়াও। শেখ হেলাল আবার টাকার বান্ডিল দুটি নেয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার সাথে ভদ্রলোকের সামনেই কাড়াকাড়ি শুরু করলো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এর মধ্যেই ভদ্রলোককে বলতে লাগলেন, ঠিক আছে ঠিক আছে, আমি যাব, অনুষ্ঠানটা একটু ভালো করে করেন, আপনি আসবেন, ঘন ঘন আসবেন। 1992 সাল থেকে যমুনা সেতু নির্মাতা প্রতিষ্ঠান কোরিয়ান হুন্দাই কোম্পানি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নিয়মিত চাঁদা দিয়ে আসত। আর সেজন্যই যমুনা সেতু উদ্বোধনের কয়েকদিন আগে উত্তরবঙ্গের জন্য নির্মিত গ্যাস লাইন সম্পূর্ণ ভেঙে যমুনা নদীতে পড়ে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্যাস লাইন নির্মাণের হুন্দাই কোম্পানির ত্রুটি, অনিয়ম ও নিম্নমানের অভিযোগ আনলেও শেখ হাসিনার সরকার বেমালুম নীরব থাকে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে কখনোই নীতির কথা শোনাননি, আদর্শের কথা শোনাননি, ত্যাগের কথা শোনাননি। যেই তার কাছে গিয়েছে তাকেই তিনি কারণে অকারণে শুধু বলতেন, আমি নির্দেশ দিলাম, মেরে লাশ ফেলে দাও, আমি লাশ চাই। আওয়ামী লীগের বর্তমান মন্ত্রীরা অনেকেই বলতেন, বঙ্গবন্ধু কন্যা সভানেত্রী শেখ হাসিনা তো টাকা আর লাশ ছাড়া কিছুই বোঝেন না। আর কত টাকা দেব, আর কত লাশ দেব, অবক্ষয় অবক্ষয়। শিল্পপতি জহির হত্যার প্রধান খুনি আসামি ইউসিবিএল ব্যাংকের পরিচালক চেয়ারম্যান আখতারুজ্জামান বাবু বলেন, আর কত টাকা দেব, দিতে দিতে তো নিঃশেষ হয়ে গেলাম। স্বামীর সাথে না থাকা। বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা 1986 সালের 17 মে বাংলাদেশে আসার পর থেকে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে কখনোই একটি দিন বা একটি রাত স্বামী স্ত্রী হিসেবে কাটাননি। আগেই বলেছি, শেখ হাসিনা বাংলাদেশে আসার পর প্রথমে তার স্বামীর মহাখালী সরকারি কোয়ার্টারে ওঠেন, পরে ধানমন্ডি 32-এ তার পিত্রালয় বঙ্গবন্ধু ভবন, তারপর 29 নম্বর মিন্টু রোড এবং আরও পরে ধানমন্ডি 5 নম্বরে স্বামী ও নিজের বাড়িতে, এখন প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে থাকেন। কিন্তু তার স্বামী ডক্টর ওয়াজেদ প্রথম থেকে এখন পর্যন্ত তার মহাখালীর আণবিক শক্তি কমিশনের কোয়ার্টারে রয়েছেন। তিনি কখনোই ধানমন্ডি 32 নম্বর, 29 মন্টি রোড, ধানমন্ডি 5 নম্বর বা গণভবনে আসেননি এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও তাকে আনেননি। শুধু তাই নয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন তার স্বামীর মহাখালী কোয়ার্টারে থাকতেন তখন ডক্টর ওয়াজেদ থাকতেন ওই কোয়ার্টারের ভেতরের রেস্ট হাউসে। দুজনের সাথে রাত দিন দেখা সাক্ষাৎ তো দূরের, মুখোমুখিও হতেন না। মহাখালী স্বামীর কোয়ার্টারে থাকতে এবং পরবর্তীতে ধানমন্ডি 32-এর পিত্রালয়ে বঙ্গবন্ধু ভবনে থাকতে 1987 সালে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংগঠনে ভিপি মৃণালকান্তি দাস নামের তরুণ যুবক আসার আগ পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিয়মিত রুটিন মাফিকভাবে প্রতিদিন সন্ধ্যার ঠিক 1 ঘন্টা আগে গোসল করে পাউডার পারফিউম মেখে লম্বা চুলের একটি বেনি করে চকচকে নতুন শাড়ি ব্লাউজ পরে খুবই পরিপাটি হয়ে কাউকে সঙ্গে না নিয়ে শুধুমাত্র গাড়ির চালক ড্রাইভার আলালকে সঙ্গে নিয়ে অজ্ঞাত স্থানে বেরিয়ে যেতেন এবং ঘন্টা 2 পরে ফিরে আসতেন। শুধু এই সময়ে ওই অজ্ঞাত স্থানে যাওয়া ছাড়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আর কখনোই একা শুধু জিপ গাড়ি আর চালক নিয়ে বাইরে যেতেন না। ওই সময় এবং ওই অজ্ঞাত স্থান ছাড়া যেখানেই তিনি যেতেন তার সাথে সকলকে অবশ্যই সঙ্গে নিয়ে যেতেন। 1987 সালে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের ভিপি তরুণ যুবক মৃণাল কান্তি দাসের সঙ্গে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরিচয় হয় এবং পরিচয়ের পর থেকেই মৃণাল কান্তি দাস ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে দিবারাত্রি সার্বক্ষণিকভাবে থাকতে শুরু করল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন ওই বাড়িতেই থাকেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধীরে ধীরে নিয়মিত রুটিন মাফিক সন্ধ্যার আগে অজ্ঞাত স্থানে যাওয়া ছেড়ে দিলেন।
অধিক রাত পর্যন্ত, এমনকি গভীর রাত পর্যন্ত ধানমন্ডি 32-এর বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরিতেই অবস্থান করতে লাগলেন। হিন্দুরা কেন আওয়ামী লীগ সমর্থন করে? এদেশের সকল হিন্দু একেবারে কায়মনে হিন্দুস্থানে বিশ্বাস করে। হিন্দুরা এই দেশে থাকলেও হিন্দুস্থান বা হিন্দু রাষ্ট্র ভারতকেই তাদের দেশ মনে করে। বাংলাদেশকে কখনোই হিন্দুরা তাদের দেশ মনে করে না। তবে তাদের আকাঙ্ক্ষা বাংলাদেশ একদিন না একদিন হিন্দুদের রাজ্য ভারতের দখলে যাবে, আর এ বিষয়ে তারা আওয়ামী লীগকে নিকট বন্ধু মনে করে। এদেশের হিন্দু সম্প্রদায়ের দৃঢ় বিশ্বাস একমাত্র আওয়ামী লীগই হচ্ছে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য রাজনৈতিক দল, যে দলের মাধ্যমে বাংলাদেশকে একদিন না একদিন হিন্দুস্থানের অধীনে নেওয়া যাবে। আর এ কারণেই বাংলাদেশের আপামর হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগকে সমর্থন করে এবং আওয়ামী লীগকে ভোট দেয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর নীলচন্দ্র ভৌমিকের মতে আওয়ামী লীগই হচ্ছে এদেশের একমাত্র রাজনৈতিক দল, যে দল ভারত পাকিস্তান দ্বন্দ্বে বা সংঘর্ষে ভারতকেই সমর্থন জানাবে, শক্তি যোগাবে। এজন্যই এদেশের হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগকে ভোট দেয়, শক্তি যোগায়। স্বল্প শিক্ষিত মিষ্টির দোকানদার রামহরি মজুমদারের মতে, একদিন দেখবা আওয়ামী লীগে কোনো মুসলমানই থাকবো না, তখন এই আওয়ামী লীগই হিন্দু লীগ হইব। আমরা জয় হিন্দে বিশ্বাস করি। জয় হিন্দ, জয় বাংলা স্লোগানে মিলটা দেখো না। আবার জয় দুর্গা, জয় মা কালী, জয় বাংলা একই ধ্বনি। তাইলে আওয়ামী লীগ করুম না? তা করুমটা কি? আওয়ামী লীগ তো আধা হিন্দুই, একসময় পুরাটা হিন্দু হইয়া যাইব। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ক্যাডার সার্ভিসের সদস্য, বন বিভাগের উচ্চপদস্থ হিন্দু কর্মকর্তার মতে, আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতায় বিশ্বাসী দল, তাই হিন্দু সম্প্রদায়ের আওয়ামী লীগে বিশ্বাসী সম্প্রদায়। এদেশের হিন্দুরা আওয়ামী লীগকে শুধু ভোটই দেয় না, অর্থ দেয়, বুদ্ধি দেয়, এবং তারা শুধু এখানেই সীমাবদ্ধ থাকে না। এদেশের হিন্দু সাংবাদিকরা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষে পক্ষপাতিত্ব করে। সবচাইতে ভয়ের ও বিস্ময়ের ব্যাপার হলো, হিন্দু বিচারপতিরাও বিচারে পক্ষপাতিত্ব করে। হিন্দু বিচারপতিগণ বিচারপতির আসনে বসে প্রথমেই বোঝার চেষ্টা করেন বাদী বা বিবাদী কোন রাজনৈতিক দলের লোক বা সমর্থক। যদি আওয়ামী লীগের লোক বা সমর্থক হয়, তাহলে তাকে যতটা সম্ভব সংখ্যালঘু দণ্ড দেওয়া হয়। আর যদি আওয়ামী লীগের লোক বা সমর্থক না হয়, তাহলে তাকে যতটা সম্ভব গুরুদণ্ড দেওয়া হয়। প্রশাসন ও ব্যবসায় থাকা হিন্দু সম্প্রদায়ের বৈধ বা অবৈধ তাদের উপার্জিত অর্থের একটা অংশ অবলীলাক্রমে শেখ হাসিনাকে দেয় এবং বাকি সম্পূর্ণ অংশ ভারতে পাচার করে। পাচার। এই দেশের হিন্দু সম্প্রদায় চাকরিজীবী হোক আর ব্যবসায়ী হোক, অবলীলাক্রমে এই দেশের সকল ধন সম্পদ ভারতে পাচার করে। চাকরিজীবী বৈধ অবৈধ যেভাবেই অর্থ উপার্জন করুক, অর্থাৎ অসৎ পথে ঘুষ দুর্নীতির মাধ্যমেই অর্থ উপার্জন করুক কিংবা চাকরির বেতনের মাধ্যমে অর্থ উপার্জন করুক, যেভাবেই উপার্জন করুক, তাদের উপার্জিত সকল ধন সম্পদই ভারতে পাচার করবে। হিন্দু ব্যবসায়ীদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। হিন্দু সম্প্রদায় কখনোই এই দেশকে তাদের দেশ মনে করে না, আর এই দেশে থেকে বৈধ অবৈধভাবে উপার্জিত সমুদয় অর্থ ভারতে পাচার করে। অনুরূপভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার পরিজন সকলেই এই দেশকে নিজের দেশ মনে করে না, আর সে কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা বৈধ অবৈধ যেভাবেই অর্থকড়ি উপার্জন করুক না কেন, বাংলাদেশে একটা ফুটা করিও রাখেন না। তাদের উপার্জিত সকল ধন সম্পদ বিদেশে পাচার করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের লোকেরা প্রধানত ভারত, সিঙ্গাপুর, হংকং, লন্ডন এবং যুক্তরাষ্ট্রে ধন সম্পদ পাচার করেন। ভ্যাট প্রত্যাহার। 1992 সালে বেগম খালেদা জিয়ার বিএনপি সরকার বাংলাদেশে প্রথম ভ্যাট প্রথা চালু করে। খালেদা জিয়া ভ্যাট চালু করার সময় তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ ভ্যাট প্রথা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে। আন্দোলনের প্রথম পর্যায়ে ভ্যাট প্রথা বাতিলের দাবিতে মিছিল সমাবেশ করে বেগম খালেদা জিয়াকে সরকারকে নির্দিষ্ট সময়সীমা দিয়ে বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, এর মধ্যে ভ্যাট প্রথা বাতিল না করলে হরতাল করা হবে। তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বলা হলো, আপনি যে ভ্যাট বাতিলের জন্য হরতাল আহ্বান করতে যাচ্ছেন,
আপনি ক্ষমতায় গেলে কি করবেন? ভ্যাট প্রথা বাতিল করবেন? পরেরটা পরে হবে, এ কথা বলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঠিকই ভ্যাট প্রথা বাতিলের দাবিতে হরতাল করলেন। আর তিনি যখন ক্ষমতায় এলেন তখন ভ্যাট বাতিল তো দূরের কথা, উল্টো ভ্যাটের আওতা আরও বাড়িয়ে দিলেন। অর্থাৎ বেগম খালেদা জিয়া সরকার যে সকল পণ্যের উপর ভ্যাট বসিয়েছিলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সে সকল পণ্যের উপরে ভ্যাট বহাল তো রাখলেনই, বরং যে সমস্ত পণ্যের উপর ভ্যাট ছিল না সে সমস্ত পণ্যের উপরও ভ্যাট ধার্য করলেন। খেলা। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিজেকে একজন বড় খেলোয়াড় মনে করেন। তিনি মনে করেন তিনি দুনিয়ার সবচেয়ে দক্ষ খেলোয়াড় এবং তার মতো খেলোয়াড়ের সারা বিশ্বে কোনো জুড়ি নেই। তিনি খেলতে ভালোবাসেন, বলতে গেলে খেলাই যেন তার একমাত্র কাজ। তিনি সকলের সাথেই খেলেন, জনতার সাথে খেলেন, রাজনৈতিক নেতাদের সাথে খেলেন, নিজের দলের কর্মীদের সাথে খেলেন, স্বামীর সাথে খেলেন, আত্মীয় স্বজনের সাথেও খেলেন, তবে কম খেলেন। নিজের বোনের সাথে খেলেন, তবে পেরে ওঠেন না, ধরা পড়ে হেরে যান। ছেলে মেয়ের সাথে খেলতে গিয়ে প্রচণ্ড মার খেয়ে যান। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মনে করেন তার মতো এত বড় খেলোয়াড় আর নেই, এবং তিনি যে খেলা খেলেন সে খেলা ধরার বা বোঝার শক্তি কারও নেই। পৃথিবীর কেউই তার খেলা ধরতে পারবে না, বুঝতে পারবে না। এ খেলায় তিনি অনন্য, অদ্বিতীয়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে খেলেন সে খেলার নাম হচ্ছে প্রতারণার খেলা। তিনি সকলের সাথেই প্রতারণার খেলা খেলেন। প্রিয় অপ্রিয়, পছন্দ অপছন্দের। প্রিয় খাদ্য গরুর ভুঁড়ি, প্রিয় গান জিন্দেগি জিন্দেগি, প্রিয় ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। সবচাইতে বেশি লোভ টাকার প্রতি। সবচাইতে অপছন্দের নামাজি মানুষ। সবচাইতে স্বস্তি এবং আনন্দের মানুষের লাশ। সবচেয়ে বেশি পটু মিথ্যে বলায়। প্রথম নির্দেশ। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রথম নির্দেশ, মেরে ফেলো, মেরে লাশ ফেলে দাও। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কিংবা সমর্থক কথা প্রসঙ্গেও যদি বলে প্রশাসনের অথবা অন্য রাজনৈতিক দলের অমুক আমাদের বিপক্ষে, তাহলে সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রথমেই যে নির্দেশ দেন বা আদেশ দেন তা হলো মেরে ফেলো, মেরে ফেলে দাও। আমি হুকুম দিলাম, খুন করে ফেলো। যদি কোনো কারণে উক্ত ব্যক্তিকে হত্যা করা না যায় তাহলে বলবেন ঘুষ দাও, টাকা দাও, টাকা দিয়ে ওকে আমাদের পক্ষে নিয়ে আসো। 1995 সালের মাওয়া রোড টুঙ্গিপাড়ায় যাওয়ার সময় ফেরিতে 30-40 বছর আগে দেশ থেকে যুক্তরাজ্যে চলে যাওয়া যুক্তরাজ্যের নাগরিক শেখ হাসিনা সরকার কর্তৃক নিয়োগকৃত শিল্প ঋণ সংস্থার পরিচালক প্রফেসর আবুল আসিম তার নিজ থানা নবাবগঞ্জ সম্পর্কে বলেন, নবাবগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী দেয়া না দেওয়ার সমান কথা। নবাবগঞ্জের মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে না, ভোটও দেয় না। এ কথা শুনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বললেন, রাতের অন্ধকারে ঘরে ঘরে আগুন লাগিয়ে দেন, আগুন লাগিয়ে ওদের পুড়িয়ে মেরে ফেলেন। কোনো নেতা ছিল না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কখনোই কোনো সিদ্ধান্তে কোনো নেতা বা নেতৃস্থানীয় ব্যক্তি অথবা উপদেষ্টা কিংবা জ্ঞানীগুণী কোনো ব্যক্তির সাথে আলাপ আলোচনা করে নিতেন না। মূলত তিনি সিদ্ধান্ত নিতেন তার চারপাশে থাকা ছেলে ছোকরা এবং আত্মীয়দের কথার উপর ভর করে। এমনকি বঙ্গবন্ধু কন্যা কোনো পদযাত্রা, মিছিলে ইত্যাদি যখন অংশ নেন তখন কোনো নেতা বা নেতৃস্থানীয় কোনো ব্যক্তি তার সাথে কখনোই থাকতেন না। কোনো নেতা বা ওই জাতীয় কোনো ব্যক্তি ভুলক্রমে যদি বঙ্গবন্ধু কন্যা জননেত্রীর পাশে এসে পড়তেন তাহলে তার সাথে এক থাকা ছেলে ছোকরারা ওই নেতা বা ব্যক্তিকে কিল ঘুষি, চর থাপ্পড়, এমনকি লাথি গুতা দিয়ে তাড়িয়ে দিত। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এসব বুঝতেন না বা দেখতেন না তা নয়, তিনি এসবই আর চোখে দেখতেন, মজা নিতেন আর খিলখিল করে হাসতেন। মূলত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ইন্ধন ও আশকারার ফলেই তার সাথে থাকা ছেলে ছোকরারা নেতাদের সাথে ওই রকম চরম বেয়াদবির আচার আচরণ করতে সাহস পেত। চিন্তাভাবনা ছাড়াই বলা। কোনো কথাবার্তা বা ঘোষণা দেওয়ার ব্যাপারেও কারোর সাথে কখনোই কোনো আলোচনা করা তো দূরের কথা,
নিজেও কোনো চিন্তা ভাবনা না করেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মুখে যাই আসে তাই বলে ফেলেন বা তাই ঘোষণা দিয়ে দেন। আওয়ামী লীগের নেতারা এবং শুভানুধ্যায়ীরা সবসময় তথস্থ থাকেন, এই বুঝে জননেত্রী কন্যা শেখ হাসিনা বেফাঁস কিছু বলে ফেলেন। 1997 সালের 10 জানুয়ারি রমনা বটমূলে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তৃতা করার সময় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার মন্ত্রিসভার মন্ত্রী তোফায়েল আহমেদকে হাত তুলে দেখিয়ে হঠাৎ বলে উঠলেন, ওই যে তোফায়েল ভাইরা, 1973 সালে বাংলাদেশ ক্যাডার সার্ভিসে অযোগ্য লোকদের চাকরি দিয়েছিল। তার এই কথায় দাঁড়ালো তিনি বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে বলছেন বা ঘোষণা করছেন বর্তমানে তারই মন্ত্রী তোফায়েল আহমেদ সাবেক প্রধানমন্ত্রী তারই পিতা শেখ মুজিবুর রহমানের আমলে 1973 সালে বাংলাদেশের প্রথম ক্যাডার সার্ভিসে অযোগ্য লোকদের চাকরি বা নিয়োগ দিয়েছেন। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রীয় নির্বাহী হিসেবে এই কথা প্রকাশ্যে বলার পর বাংলাদেশ ক্যাডার সার্ভিস 1973-এর সকলের অযোগ্যতার অভিযোগে চাকরি যাওয়া উচিত এবং রাষ্ট্রের তৎকালীন প্রধান নির্বাহী বা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের অযোগ্য লোককে চাকরি দেওয়ার অভিযোগে বিচার হওয়া উচিত, নইলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানহানির মামলা হওয়া উচিত। রাজা বাদশাহ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের জুনিয়র সারির নেতারা একদিন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পুত্র জয়কে বলছে, আমরা আছি, আপনি যখন প্রধানমন্ত্রী হবেন তখন আপনার সাথে আমরা আছি। জয় বলছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মানুষের কাছে ভোট ভিক্ষা করে, ভিক্ষা করে আমি কোনোদিন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হব না। যদি রাজা বানান তাহলে আছি, নইলে নাই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সঙ্গে সঙ্গে বললেন, বাবা আমরা তো রাজাই, আগামীতে তো তুমিও রাজা হবা। তোমার নানা তো এদেশের রাজাই ছিলেন, তোমার নানাই তো এই দেশ সৃষ্টি করেছে, এই দেশের মালিক ছিল। চাকর বাকররা ষড়যন্ত্র করে তোমার নানাকে মেরে সিংহাসন দখল করেছে। আলীবর্দী খাঁ যেমন বাংলার নবাব ছিলেন, তারপরে তার নাতি সিরাজউদ্দৌলা নবাব হয়েছিল। তোমার নানা শেখ মুজিবুর রহমানও বাংলাদেশের রাজা ছিল, আগামীতে তুমি বাংলাদেশের রাজা হবে। রাজা বাচ্চাদের আধুনিক নামই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী।